আজকে আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য একটা দারুণ টেকনিক আমরা দেখব, যে টেকনিকটা আসলে আমাদের অনেক অনেক মজা পাবো। তো আমি বেশি কিছু কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব পূর্ণবর্গ সংখ্যার টেকনিকগুলো বের করার জন্য। এখন আমরা যে জিনিসটা দেখব, এর আগে আমরা 2 ডিজিটের মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলোর বর্গমূল বের করেছিলাম, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গমূল বের করার সহজ টেকনিক কিন্তু আমরা এর আগে ভিডিওতে দিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটা একটু দেখে নিতে পারেন, অবশ্যই আমাদের আমার কমেন্ট বক্সে থাকবে। এখন আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে অনলি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোর পুরোপুরি পূর্ণভাবে বর্গমূল হয়, অর্থাৎ কোনো ভগ্নাংশ আসে না, সেই সংখ্যাগুলোর কিভাবে সহজে টেকনিকে কাজ করব সেটাই আমরা দেখে নিব। চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা প্রবলেম আছে। এই 4টা প্রবলেম আমরা মোটামুটি একসাথেই সলভ করব। তো একসাথে সলভ করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে সবসময় প্রথম ডিজিটটা নিয়ে আমরা চিন্তা করব। যে কি, যেমন ধরো আমাদের প্রথম 1 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমার 841 অর্থাৎ 841, তার 841-এর মধ্যে তার শেষের ডিজিটটা হচ্ছে 1। এরপর 2 নম্বর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে 1369, তবে শেষের ডিজিটটা হচ্ছে 9। এরপরে আমাদের আছে 3 নম্বর 5776, এটা 4 ডিজিটের একটা সংখ্যা। এরপরে আছে আমাদের 7225। এরপরে আমরা আরেকটা প্রবলেম আমরা দিব, সেটা অবশ্যই আপনাদের আনসারটা কমেন্টে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি যে টেকনিকটা দেখাচ্ছি সেই টেকনিকে আপনাকে কাজটি করে আমাকে দেখাতে হবে। ওকে, আমরা এখন আসি এই ধরনের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলো বের করার ক্ষেত্রে আমাদের প্রথমে চোখ দিব একদম শেষের ডিজিটটা। তো আমরা দেখতে পাচ্ছি শেষের ডিজিট হচ্ছে 1। এখন আমরা চিন্তা করব কার কার বর্গ করলে শেষের ডিজিট 1 আসে। যেমন ধরেন 1 স্কোয়ার করলে আমরা 1 স্কোয়ার যদি করি তখন কিন্তু আমরা 1 পাই, অর্থাৎ শেষের ডিজিটটা 1 পাই। এরপরে আবার আরেকটা দেখতেছি কি, আমরা যদি 9 স্কোয়ার করি তাও কিন্তু আমার কত পাচ্ছি, 81, তার মানে শেষের ডিজিটটা কিন্তু আমার 1 আসে। অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ারলি বলি যে কি, আমার 1 স্কোয়ার করলে শেষের ডিজিটটা 1 আসবে, এবং 9 স্কোয়ার করলেও শেষের ডিজিটটা আমার কি আসবে, 1 আসবে। ওকে, এখন এই দুটা ডিজিট আমাকে আগে বের করতে হবে। তবে এখানেও বের করার ক্ষেত্রে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে কীরকম দেখেন, আমরা যদি প্রথমে 1 স্কোয়ার করলে 1 হচ্ছে, তার মানে বুঝে নেবেন 1-এর সাথে কত যোগ করলে 10 হবে। আমরা জানি অবশ্যই 1-এর সাথে 9 যোগ করলে 10 হবে। তাহলে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন 9 স্কোয়ার করলেও কিন্তু শেষে আমার 1 আসবে। ওকে, এবার যেমন ধরেন আমি আরেকটি দেখাচ্ছি, আমার পরবর্তী প্রবলেমটা যদি আমি একটু বলি। যেমন ধরুন এখানে আমার শেষের ঘরটা হচ্ছে কিন্তু 9, ঠিক আছে। আমি এখন দেখব যে কি কাকে কাকে বর্গ করলে 9 পাওয়া যায়। যেমন ধরুন আমাদের যদি বলি, আমাদের প্রথমে 3 স্কোয়ার করলে 9 আসে। তাহলে আরেকটা সংখ্যা আছে যেটাকে করলে 9 আসবে, এবং সেটা বের করার কৌশলটা হচ্ছে এই যে 3 এর সাথে কত যোগ করলে 10 হবে। আমরা জানি অবশ্যই 3 এর সাথে 7 যোগ করলে 10 হবে। তার মানে আপনি ক্লিয়ারলি বলতে পারবেন যে কি, আমরা যখন 7 স্কোয়ার করব তাও কিন্তু আমাদের 7 স্কোয়ার মানে হচ্ছে 49, অর্থাৎ 4 9, এই শেষে আমরা 9 পাবো। সো এই দুটা সংখ্যা আগে আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি ক্লিয়ার। আরেকবার দেখাচ্ছি আরেকটা। যেমন ধরুন আমাদের পরবর্তী অঙ্ক যেটা, সেটা হচ্ছে 5776, অর্থাৎ প্রথম ঘরে অর্থাৎ এককের ঘরে আছে 6 কাকে কাকে বর্গ করলে 6টা পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি বলি 4 4 16, তার মানে 4 স্কোয়ার করলে অবশ্যই 16 মধ্যে 6 থাকবে। তাহলে আরেকটি সংখ্যা ডেফিনেটলি আছে, যেটা আছে সেটা কি করব, যেহেতু 4-এর সাথে কত যোগ করলে 10 হয়, আমার 6 যোগ করলে 10 হয়। তার মানে বুঝে যাবেন যে কি 6 স্কোয়ার করলেও আমরা কিন্তু এই 36 পাবো, তার মানে প্রথম গড়টা 6 পাবো। একইভাবে আপনি এখানেও চিন্তা করতে পারেন, আমাদের কিন্তু এখানে প্রথম গড় হচ্ছে আমার 5, তার মানে আমরা 5 কখন আসে, 5 স্কোয়ার করলে 5 আসে। তাহলে
আরেকটা সংখ্যা যদি আমরা বের করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে 5-এর সাথে কত যোগ করলে 10 হবে, 5 যোগ করলেই 10 হবে, তার মানে আরেকটা 5 পেলে হচ্ছে। তার মানে এখানে দুটা সংখ্যা পাচ্ছি না, একই রকম দুটা সংখ্যা পাচ্ছি, সেই জন্য আমরা একটা ধরবো, 5 ধরবো। ওকে, আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ। এরপরে এই জিনিসটা, এই দুটো সংখ্যা বের করার পরে আমরা মনে মনে এখান থেকে শেষের দুটা ঘর বাদ দিব। আমরা শেষের দুটা ঘর বাদ দিয়ে দেবো। আমার যেমন ধরুন এখানে 41টা বাদ দিছি আর এখানে 69টা বাদ দিব, তার মানে এটা নাই আপাতত। এরপর আমরা এখানে 76, তো এই 76-এর এখানে এই দুটা ঘর বাদ দিব এবং এখানেও আমাদের 25, এই 25টা বাদ দিলাম, অর্থাৎ শেষের দুটা ঘর বাদ দিব। এখন আর ঘর আছে কয়টা? একটা, কিন্তু অন্যগুলোতে আছে দুটা। ওকে, নো প্রবলেম। এবার আসবো, তাহলে এবার আমরা এখানে অলরেডি এককের ঘর হিসাব করে দুটা সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 9। এবার আমরা দেখব প্রথম সংখ্যাটা। প্রথম সংখ্যার চেয়ে ছোট কোন সংখ্যাটি আছে যেটাকে বর্গ করলে আমার 8-এর চেয়ে ছোট থাকতে হবে? অবশ্যই 8-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 4। তার মানে 4কে বর্গমূল করলে কত হয়? 4কে বর্গমূল করলে হবে 2। ঠিক আছে, এখন আপনার থেকে মনে মনে হিসাব করতে হবে যে কি এই 2-এর পরের সংখ্যাটা কত? 3, তার মানে 3 দুগুণা 6। এখন দেখেন তো, এটা 6টা বের করার পরেও আমার 8 কি বড় নাকি ছোট? মানে আমাদের এই যে গুণফলের চেয়ে বড় কিনা নাকি ছোট কিনা 8? যদি বড় হয় তাহলে আমাদের এই 9টা নিয়ে কাজ করতে হবে, আর যদি ছোট হয় তাহলে এই ছোটটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমি 8-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার 4। 4-এর বর্গমূল হচ্ছে 2 এবং 2-এর পরের সংখ্যা আমরা জানি কত? 3, তার মানে 3 দুগুণা 6। তাহলে 3 দুগুণা 6 হওয়ার পরেও আমার দেখা যাচ্ছে 8 এখনও বড় রয়ে গেছে, 6-এর চেয়ে বড় হয়ে গেছে। তার মানে আমাদের এই বড় সংখ্যাটাই, এই 9টাই 2-এর পাশে বসাইতে হবে। দ্যাট মিন্স আমার কাজটা করতে হবে এভাবে, এই 2-এর পাশে আমাদের 9টা বসাইতে হবে। তো 9 যদি বসাই তখন আমার মান আসে কত? 29। তার মানে 841-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই 29। এটাই হচ্ছে আমাদের আনসার, মূল আনসারটা হচ্ছে এটাই। ওকে, আমি আরেকটা দেখাচ্ছি এবার। 1369, এখানে অলরেডি আমরা এককের ঘর হিসাব করার পরে দুটা ডিজিট পেয়েছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। কোনটা নিব সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমাদের এই যে প্রথম যে দুটা ঘর এখনও আমরা কাটিনি, 13-এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা ছোট কে আছে? 13-এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা আছে 9। হ্যাঁ, ছোট। তাহলে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এই যে 3-এর পরের সংখ্যাটা কত? 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তার মানে 3 চারা কত হয়? 12। এই 3-এর পরের সংখ্যা গুণ করার পরেও এখনও বড় রয়ে গেল আমার কে? 13। যেহেতু বড় রয়ে গেছে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমার এই বড় সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ 3-এর সাথে এই 7-এর একসাথে বসালে আমরা পুরোপুরি বর্গমূল সংখ্যাটা পাবো, অর্থাৎ আমাদের বর্গমূল সংখ্যা হবে 37। এই হচ্ছে আমাদের আনসার। আমি আরও একটু ক্লিয়ারলি যদি না বুঝে থাকেন, আসলেই মজার জিনিস, ক্লিয়ারলি যদি না বুঝে থাকেন আমি আরেকটি ওই 3 নাম্বার অঙ্কে যাচ্ছি, এটাতে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝবেন। দেখেন, আমরা অলরেডি এই যে প্রথম ঘরটা হিসাব করে দুটা ডিজিট পেয়ে গেছি, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। এবার আসি পরবর্তী যে সামনে যে দুটা ডিজিট আছে 57। আমরা চিন্তা করব 57-এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা কত আছে। আমরা জানি যে কি 57-এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের 49। 49 মানে হচ্ছে 7 7 49, অর্থাৎ আমাদের পূর্ণবর্গ 7 স্কোয়ার করলে 49, কিন্তু 7-এর পরে 8 হলে 64 হয়ে যায়। তার মানে আমরা 64তে এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, তো আমরা 64তে যাব না। আমরা 57-এর চেয়ে ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে 49-এর বর্গমূল সংখ্যা হচ্ছে কত? 7। এখন আসি আমরা এই যে 7-এর সাথে তার পরবর্তী সংখ্যাটা আমরা গুণ করব, অর্থাৎ 7-এর সাথে যদি আমরা পরবর্তী সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো 7 8 কত? 56। তো দেখেন 56 যেহেতু হচ্ছে, এই 56টা কিন্তু এখনও 57টা বড়, 56 চেয়ে 57টা বড়। যেহেতু বড় তাহলে আমাদের এই বড়টা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমার এই 7-এর পাশে আমার 6কে বসাইতে হবে, তখন আমার আনসার হবে 76। এটাই হচ্ছে আমাদের
পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আসলে মজা না বিষয়টা। একটু আমরা এরপরে যাচ্ছি আরেকটি, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। তারপরে আমি আপনাদেরকে কমেন্ট করার জন্য আরেকটা প্রশ্ন দিব, সেটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। দেখেন আমরা 25-এর জন্য অলরেডি পেয়েছি দুটা একই জিনিস পেয়েছি সমান, এখানে কোনো বড় এবং ছোট সংখ্যা নাই। তাহলে আর দুটা সংখ্যা আছে 72 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা 64, অর্থাৎ 8 64, 8 64। তার মানে 8-এর সাথে আমরা যদি 7 গুণ 8-এর পরের সংখ্যা কত 9, তার মানে 8 নং কত 72। যেহেতু এই 72 এবং এই 72 সমান হয়ে গেছে, তাহলে আর কিছু করার নাই, এই দুটো সমান সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা আমার 8-এর পাশে বসবে, তার মানে 85। সো আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা অলরেডি বের করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা এবার এই কাজটি আমি আপনাদেরকে দিচ্ছি, এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভালো থাকবেন, আশা করি প্রত্যেকটা অঙ্ক বোঝা গেছে, এবং সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে, বাই।